বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখন শুনবে ইরাকের লৌহ মানব সাদ্দাম হোসেনকে মার্কিন প্রশাসনের তাবেদার ইরাকি সরকার নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইতিহাসের মহানায়ক সাদ্দাম হোসেনের চিরবিদায়। এই সাদ্দাম হোসেনের চিরবিদায় নিয়ে এবারের আবুল প্রোডাক্টসের নিবেদন, সাদ্দামের ফাঁসি, সাদ্দামের ফাঁসি। মেষ পালকের ছেলে সাদ্দাম, জন্ম 1937-এর এপ্রিলে তিকরিতের উত্তরে আল আউজা গ্রামে। জন্মের পর বাবা মা রেখেছিলেন এই সাদ্দাম নামটি। বাংলায় এর অর্থ যে লড়তে জানে। সেটা 57 সালের কথা। হয়তো নামের মান রাখতেই কিশোর সাদ্দাম যোগ দেন আরব সোশ্যালিস্ট বাথ পার্টিতে। বাথ নামের মানে রেনেসা। লক্ষ্য ইরাকে ব্রিটিশ অনুগত রাজতন্ত্রের অবসান ঘটিয়ে আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠা। নিষিদ্ধ ঘোষিত এই দলটি আক্ষরিকভাবে লড়ে 68-তে বিপ্লবী সরকার গঠন করে ইরাকে। তখন সে দেশের ভাইস প্রেসিডেন্ট হন সাদ্দাম। 79-তে জ্ঞাতি ভাই আহমেদ হাসান আল বাকিরকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট হন সাদ্দাম। পরের বছর আবার লড়াই। ইরানের সেনা পাঠিয়ে 8 বছর দীর্ঘ যুদ্ধের সূচনা করেন সাদ্দাম। এরই মাঝে চলতে থাকে হাজারো গোত্র ও মতে বিভক্ত ইরাকি সমাজকে একত্র করে একক আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠার চেষ্টা। তখনও যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ অথবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অতটা জোরালো হয়নি এই ইরাকি নেতার বিরুদ্ধে। বিপর্যয়ের শুরু 90-এর 2রা আগস্ট। কুয়েত আক্রমণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন সাদ্দাম। শুরু হয় প্রথম উপসাগরীয় যুদ্ধ। শেষও হয়, কিন্তু চলতে থাকে ইরাকের উপর জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা। সেই সাথে চলতে থাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগে দেশটিতে জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের তল্লাশি। অস্ত্র পাওয়া যায়নি, তবে এই অস্ত্রের অভিযোগে 2003-এর 20শে মার্চ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আরেকটি যুদ্ধ চাপিয়ে দেন ইরাকের উপর, ঠিক তার বাবা যেমনটি করেছিলেন 13 বছর আগে। একই বছরের 9 এপ্রিল মার্কিন ব্রিটিশ বাহিনী নিয়ন্ত্রণ নেয় বাগদাদের। আত্মগোপন করেন সাদ্দাম। শেষ হয় তার 23 বছরের শাসন যুগ। তাকে ধরতে মরিয়া হয়ে ওঠে মার্কিন প্রশাসন। ঘোষণা হয় $কোটি পুরস্কার। একই বছর জুলাইয়ে দখলদারদের বিরুদ্ধে লড়তে লড়তে প্রাণ হারায় তার 2 ছেলে উদে ও কুশে। তারও প্রায় 5 মাস পর 13ই ডিসেম্বর তিকরিতে মাটির নিচের একটি ঘর থেকে গ্রেফতার হন সাদ্দাম। জুলাই 2004 প্রথম আদালতের সামনে দাঁড়িয়ে সাদ্দামের যুদ্ধাপরাধ ও গণহত্যার সব অভিযোগ অস্বীকার। ওই বছর অক্টোবরেই বিচার শুরু। অভিযোগ 1982-তে ইরাকের দুজাইলে 148 জন শিয়া হত্যার। শুরু হয় আরেক লড়াই। সাদ্দামের আদালত বর্জন, অনশন, প্রধান বিচারক বদল আর একের পর এক তার আইনজীবীদের হত্যা। অবশেষে এবছর নভেম্বরের 5 তারিখ রায় হয় সাদ্দামকে ফাঁসিতে ঝোলানোর। আপিলও হয়, কিন্তু গেল সোমবার আপিল প্রত্যাখ্যান করে 30 দিনের মধ্যে সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলে আদালত। এরপর শহীদের মৃত্যুকে বরণ করে নেওয়ার কথা বলেন ক্ষমতাচ্যুত এই ইরাকি নেতা। তারপর অনেকটা তাড়াহুড়ো করেই নতুন বছরে প্রেসিডেন্ট বুশের নতুন ইরাক নীতি ঘোষণার আগে ফাঁসিতে ঝুলিয়ে মারা হলো সাদ্দাম হোসেনকে। শেষ হলো 70 বছর দীর্ঘ একটি লড়াইয়ের ইতিহাস। রায়ের পর সাদ্দামের ফাঁসি কার্যকর করতে সরকারের হাতে সময় ছিল 30 দিন। তারপরও হঠাৎ করেই পবিত্র ঈদুল আজহার ভোরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল ইরাকি সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ইরাকের চলমান সহিংস ঘটনা ঠেকাতে কূটকৌশল হিসাবে কার্যকর করা হলো সাদ্দামের এই ফাঁসি। বিতর্কিত একটি আদালতে যেনতেন উপায়ে তার চেয়েও চরম বিতর্কিত একটি বিচার প্রক্রিয়া শেষে সাদ্দামকে যে খুব তাড়াতাড়ি ফাঁসিতে ঝোলানো হবে গত কদিন ধরেই তা স্পষ্ট হয়ে উঠছিল। সম্প্রতি সাবেক ইরাকি নেতার ব্যবহৃত জিনিসপত্র যখন তার আইনজীবীর কাছে হস্তান্তর করা হলো, তখনই নিশ্চিত হয়ে যায় রায় কার্যকরের বিষয়টি। সাদ্দামের ফাঁসির পরপরই একই অভিযোগে ফাঁসির রায় পাওয়া তার সৎ ভাই বারজান হোসেন ও সাবেক প্রধান বিচারপতির ফাঁসির রায় কার্যকর করা হয়। সাদ্দামের ফাঁসির খবর প্রকাশের পরপরই ইরাকের শিয়া মুসলমানরা উল্লাসে ফেটে পড়লেও নতুন করে ইরাকে রক্তগঙ্গা বয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা হচ্ছে চিরবৈরী দুই সম্প্রদায় শিয়া সুন্নির মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের। 1979 সালে ক্ষমতা গ্রহণের পর প্রায় 2 যুগ প্রবল প্রতাপের সাথে ইরাক শাসন করেন সাদ্দাম হোসেন।
2003 সালে ব্যাপক বিধ্বংসী অস্ত্র মজুদ তথা সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ইরাকে মার্কিন সেনাদের অভিযান শুরুর পর পাল্টে যায় পরিস্থিতি। তিকরিতের একটি খামার বাড়ির বাংকার থেকে আটক হন এক সময়ের এই লৌহ মানব। 2005 সালের 19 অক্টোবর অভাবিত এক দৃশ্য দেখল ইরাকের জনগণ। বিচারের কাঠগড়ায় দাঁড়ালেন সাদ্দাম হোসেন। দুজাইল ও আনফালে গণহত্যার অভিযোগে ইরাকের বিতর্কিত আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় 5 নভেম্বর দুজাইল মামলায় সাদ্দামের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। তারপর গত মঙ্গলবার আপিল বিভাগে আবেদন খারিজ করা হয় এবং 30 দিনের মধ্যে রায় কার্যকরের কথা বলা হয়। শেষ মুহূর্তে ইরাকি আইনের অজুহাতে প্রত্যাখ্যান করা হয় সাদ্দামের ফাঁসি পিছিয়ে দেওয়ার শেষ আবেদনটিও। আর এর মধ্য দিয়ে শেষ হলো ইরাকের একটি অধ্যায়ের, শেষ হলো একজন সাহসী ইরাকি যোদ্ধার বর্ণাঢ্য জীবনের। দৃশ্যত এটি ছিল সাদ্দাম হোসেনের শেষ চিঠি। 5 নভেম্বর আদালত যেদিন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সেদিনই চিঠিটি লিখেছিলেন তিনি। দখলদার শাসকরা তাকে রেহাই দেবে না সেটা নিশ্চিত বুঝতে পেরেই দেশবাসীর প্রতি শেষ বার্তা হিসেবে তিনি কারাগারে বসে লেখেন এই চিঠি। জেলখানায় তার সঙ্গে দেখা করতে যাওয়া আইনজীবীদের মাধ্যমে চিঠিটি তিনি হস্তান্তর করেন। চিঠিতে সাদ্দাম হোসেন লিখেছেন তার মৃত্যু তাকে সত্যিকারের শহীদে পরিণত করবে। সাদ্দাম লিখেছিলেন, এইখানে আমি আমার আত্মাকে স্থাপন করছি একটি কুরবানি হিসেবে। আল্লাহ তাআলার যদি মর্জি হয় তিনি এই আত্মাকে শহীদদের সাথে বেহেশতে পাঠাবেন, নতুবা তিনি এই ফাঁসি স্থগিত করবেন। সাদ্দাম আরো লিখেছেন, এই মহান জাতি, আমার দেশের জনগণ এবং বৃহত্তর মানবতার উদ্দেশ্যে আমার নিবেদন। আপনারা অনেকেই এই চিঠির লেখককে বিশ্বাসী, সৎ, অন্যের প্রতি সহানুভূতিশীল, বিজ্ঞ এবং সুবিবেচক হিসেবে জানেন। আপনারা জানেন এই চিঠির লেখকের হৃদয় এত বড় যে তা বৈষম্যহীনভাবে সব কিছুকে স্পর্শ করতে পারে। আরবি ভাষায় লেখা এই চিঠিতে সাদ্দাম লিখেছেন, আপনারা আমাদের ভাই ও নেতাকে ভালো করেই জানেন আমি কোনো নিপীড়কের কাছে নথি স্বীকার করিনি। জনগণের ইচ্ছা অনুযায়ী আমি একই সঙ্গে একটি তরবারি এবং ব্যানার হিসেবে অটুট থেকেছি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইরানকেও ইরাকের শত্রু হিসেবে চিহ্নিত করে সাদ্দাম তার চিঠিতে লিখেছেন, আমার দেশের শত্রুরা অর্থাৎ দখলদার এবং পারস্য দেশীয়রা আপনাদের ঐক্যকে তাদের প্রতিবন্ধকতা হিসেবে দেখছে। দেশবাসীকে ক্ষমা, প্রেম আর ভ্রাতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ চিঠিতে সাদ্দাম লেখেন, আমি ঘৃণা না করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, কেননা ঘৃণা মানুষকে ন্যায়নিষ্ঠ হওয়ার সুযোগ দেয় না, মানুষকে অন্ধ করে দেয়। তিনি লিখেছেন, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেসব দেশ আমাদের উপর হামলা চালিয়েছে সেসব দেশের মানুষকে ঘৃণা করবেন না। মনে রাখবেন, সিদ্ধান্ত প্রণেতা এবং সাধারণ মানুষ এক নয়। চিঠির শেষ দিকে সাদ্দাম স্লোগান দিয়েছেন, ইরাক দীর্ঘজীবী হোক, ফিলিস্তিন দীর্ঘজীবী হোক, জেহাদ দীর্ঘজীবী হোক এবং মুজাহিদিনরা দীর্ঘজীবী হোক। চিঠির শেষ পাদটিকায় সাদ্দাম হোসেন জানিয়েছেন তিনি টের পেয়ে গেছেন কর্তৃপক্ষ তাকে তার শেষ কথা জানিয়ে দেওয়ার সুযোগ দেবে না। তাই এই চিঠির মাধ্যমে তিনি দেশবাসীকে তার শেষ বার্তা পৌঁছে দিচ্ছেন।